যদি দেখেন এই ছেলেগুলো যদি শুধরে না যায় আপনারা কি করবেন? কি করা যেতে পারে? ডিরেক্টলি ওদের বাসার সামনে গিয়ে বড় করে লিখে দিবেন কালার দিয়ে, হ্যাঁ, যে ঘুষখোরের বাচ্চার। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে বাংলাদেশে একটি ঘটনা, সেটি হচ্ছে ছাগল কাণ্ড নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেল কিছুদিন, সেটি নিয়ে অনেকেই কথা বলেছে। তো এই বিষয়টা নিয়ে মহিউদ্দিন রনি তিনিও কিছু কথা বলেছেন এই ইফাত সম্পর্কে। তো চলুন আমরা মহিউদ্দিন রনির মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। যদি দেখেন এই ছেলেগুলো যদি শুধরে না যায় আপনারা কি করবেন? কি করা যেতে পারে? ডিরেক্টলি ওদের বাসার সামনে গিয়ে বড় করে লিখে দিবেন কালার দিয়ে, হ্যাঁ, যে ঘুষখোরের বাচ্চার ছেলে। হ্যাঁ, গাড়িতে ওই যে প্রেরো গাড়ি নিয়ে, ল্যান্ড ক্রুজার নিয়ে তারা চলে, ওখানে জোর রাস্তার মাঝপথে গাড়িটা থামায়, ঠিক আছে, লিখে দিবেন যে ঘুষখোরের বাচ্চা। হ্যাঁ, তো তখন দেখা যাবে কি, যখন এদেরকে পাবলিক শেমিং করবেন, দুর্নীতিবাজদেরকে আপনাদের ঘৃণা করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে প্রথম কথা এবং প্রধান কথা। ছেলে যা চায় বাবা তাই দিচ্ছে, এটা আনন্দের বিষয় না? এটা নিঃসন্দেহে আনন্দের বিষয়, কিন্তু দুঃখের বিষয় অন্য জায়গায়। এই যে ধরেন উনি 15 লাখ টাকা দিয়ে একটা ছেলে ছাগল কিনলো, তো তার বাবাকে এটা জানার জন্য যখন তার বাবার কাছে মানুষ গেল, তখন তার বাবা অস্বীকার করলো। এইটা হচ্ছে কষ্টের বিষয়। দুঃখ তো কোন জায়গায় বুঝতে পারছেন না, যে আপনার বাবা যদি আপনাকে অস্বীকার করে কত কষ্ট লাগবে চিন্তা করতে পারছেন? আমি ছাগল কিনতে গেলাম 15 লাখ টাকার উচ্চ বংশীয় ছাগল, কিন্তু আমার নিজের বংশ মর্যাদা নাই, নিজের কোনো বংশ পরিচয় নাই পিতৃ পরিচয়। ইফাত আজকে যেটা হয়েছে, আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি সেখানে রিপোর্ট মেরে একদম ভিডিও ডাউন করে দিয়েছে, নামায় দিছে, অ্যান্ড বিভিন্ন রকম থ্রেড আসতেছে, আমি আর কি সাইবার বুলিং করছি, হ্যারাসমেন্ট করছি, এই করছি সেই করছি, অনেক জায়গা থেকে থ্রেড আসতেছে। তো তাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই যে ভয় তো পাই না। এক কথা হচ্ছে, এখানে আপনি নিশ্চিন্তে থাকেন, যেখানে আছেন আপনি যে ক্ষতি করার চেষ্টা করবেন আপনি নিশ্চিন্তে থাকেন, আমি আপনাকে ধরবই। যেই জায়গায় থাকেন আপনি, আপনার বাবা বাংলাদেশ যদি কোনোভাবে দুদকে এটা প্রুভ করে যে আপনার বাবা আসলে গিল্টি এবং আপনাদের অবৈধ সম্পদ আছে, আপনার বাবাকে আমরা বাংলাদেশের জনগণ সবাই মিলে ধরবো, একদম বিশ্বাস করেন। বিআর কর্মকর্তা ওনার যে হচ্ছে গিয়ে অবৈধ সম্পদ, হ্যাঁ, এবং হচ্ছে ইফাত যে ওনার ছেলে নিজে অস্বীকার করলেন, এই ব্যাপারটা তো উনি দেখাই দিল। এবং গণমাধ্যম কর্মীরা এখন তো ডিরেক্টলি হচ্ছে গিয়ে ওই মতিউর রহমান সাহেবের, তার যে অবৈধ সম্পদ আছে এটা নিয়ে তো নানাভাবে ফলো করে এখন প্রচার করছে। তো এই কাজটা তো করছে একজন ব্যক্তি, সায়েদ আবদুল্লাহ। তো এই কাজটা করার দায়িত্ব ছিল হচ্ছে দুদকের। একজন সায়েদ আবদুল্লাহ পুরো একটা দুদকের চাইতে বড় একটা কাজ করে ফেলছে। পুরো একটা ডিবি, ধরেন ডিবি ব্রাঞ্চ বলি, গোয়েন্দা সংস্থা, অন্যান্য সংস্থা যেগুলো আছে, হ্যাঁ, ডিজিএফআই বলি, এনএসআই বলি, এই কাজগুলো তো তাদের করার কথা, কিন্তু একজন সায়েদ আবদুল্লাহ এই কাজটা করেছে। তো দেখা যায় যে এই লোকটা এখন বিপদের মুখে পড়ছে। যে আমি রিসেন্টলি দেখলাম, গত পরশুদিন দেখেছি, তাকে তার আইডি হ্যাক করার অনেক চেষ্টা করেছে, তাকে রিপোর্ট মেরে তার আইডি বন্ধ করে দিয়েছে, ফেসবুক আইডি, যেন তিনি সত্য প্রকাশ করতে না পারে। অ্যান্ড দেখলাম যে আজকে তাকে 180 দিনের রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে তার আইডিতে। তার মানে 180 দিনের মধ্যে আমরা সায়েদ আবদুল্লাহর কোনো তথ্য বা সে যেটা বলতে চায় বা আমরা যেটা শুনতে চাই, জনগণের এই যে রাজস্ব কর্মকর্তা বলেন বা বিভিন্ন সরকারি কর্মকর্তা বলেন বা জনপ্রতিনিধির যে দুর্নীতির কথা, এইগুলো যখন আমরা লিখতে চাই, তখন দেখা যায় কি এরকম নানা রকম পলিসি ইস্যুর কারণে আমরা চুপ হয়ে যাচ্ছি। সায়েদ আবদুল্লাহ কিন্তু এখন চুপ হয়ে যাবে 180 দিনের জন্য। দেখেন, ইফাত বা এরকম যারা আছেন তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা কেউ আমার শত্রু না, কিন্তু আপনার বাবা যে অন্যায়ভাবে জনগণের টাকা লুট করছে, এই কাজটা কিন্তু জনগণের শত্রু সে। হ্যাঁ, তো আপনাকে সংশোধন করার উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো বলা, আমাদের এই ফ্যাক্ট চেকিংগুলো করা, এই অ্যাওয়ারনেসটা তৈরি করা, যাতে অন্য কেউ এরকম কাজ না করে, উদ্বুদ্ধ না হয়। কিন্তু আপনারা যদি নিজেদেরকে সংশোধিত না করে, দেখা যায় কি আপনি পাল্টা হচ্ছে রিয়্যাক্ট করতে গিয়ে ক্ষতি করে বসলেন, যে আপনাকে সৎ পরামর্শ দিল তার ক্ষতি করে বসলেন, তখন কি হবে? দেখা যাবে যে আজকে সায়েদ আবদুল্লাহকে আপনি রিপোর্ট মারছেন, তার আইডিটা নষ্ট হয়ে গেছে, এখন আমি কথা বলতেছি। আমরা পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করে দেশে পাঠাচ্ছি, সেখানের যেই ভ্যাট ট্যাক্সের টাকা, আমাদের রেমিটেন্সের টাকা, সেই টাকা দিয়ে লুটপাট করে নিয়ে এরকম কিছু রাজস্ব কর্মকর্তা, কিছু সরকারি কর্মকর্তা, তারা লুট করে নিয়ে বাংলাদেশে তো রাখছে না, ডিরেক্টলি হচ্ছে কানাডায় বেগমপাড়া তৈরি করছেন, এবং সেই বেগমপাড়ায় তাদের বাচ্চা কাচ্চাদের আলিশান ফ্ল্যাট কিনে দিচ্ছেন, গাড়ি কিনে দিচ্ছেন। এই যে ব্যাপারটা, তো এটা দেখা যাচ্ছে যে এই যে প্রবাসী যারা দেশ থেকে চলে গেছে, দেশের কথা চিন্তা করে বিদেশে এখন অবস্থান করছে, পরিবার ছেড়ে সব কিছু রেখে, তো আজকে ওনাদের ভ্যাট ট্যাক্সের, ওনাদের রেমিটেন্সের টাকায় আমাদের সাধারণ জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা যারা লুট করে নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার। যারা 19 বছর বয়সে এখন বাংলাদেশে যারা আছে, ওরা সবাই এখন বলা যাবে যে আমার ছোট ভাই বোন। ওদেরকে আমি তুই করে বলবো যে শোন ভাইয়া, ভুল পথে যাইস না,
ভাই বিশ্বাস কর, অনেক ভালো থাকবি, অনেক সুখে থাকবি যদি একটু সৎ পথে চলিস। অনেক শান্তি সৎ পথে চললে। তোর উপার্জন যদি 2 টাকা হয়, দেখবি 2 টাকা থেকে 1 টাকা তুই ফ্যামিলির জন্য রাখবি, 1 টাকা নিজে চলতে পারবি, আরামসে চলতে পারবি। কিন্তু যদি ভুল পথে যাস, তুই নিজে তো হচ্ছে গিয়ে ভুল পথে গেলি, ভুল পথে যাওয়ার পর দেখবি দিশাহারা হয়ে যাবি, মানুষ তোকে টেনে নিচে নামাতে চাইবে। ওখানে কোনো সুখ নাই রে ভাই। দেখ শুধু শো অফ আছে, শো অফ, যে মানুষকে দেখা যায় দেখো আমরা কত গুড, আমরা কত দারুণ নাইস, আমরা কত জোস, হ্যাঁ আমাদের এরকম বড় অডি গাড়ি আছে, আমাদের 15 লাখ টাকা ছাগল আছে। এগুলো ফাপড়বাজি। যখন হচ্ছে মানুষ সবাই মিলে ধরবে না, টাকাটা কোথা থেকে আসছে? জনগণের টাকা লুট করে ওর বাবা হচ্ছে গিয়ে এই অডি গাড়ি কিনছে, এই ছাগল কিনছে। তো ভাই এরকম ভুল চিন্তা ভাবনা তোরা কেউ করিস না। সুন্দর করে পড়াশোনা কর, বিশ্ববিদ্যালয়ে আয়, ভালো মানুষের মতো মানুষ হ, ইনশাল্লাহ আল্লাহ তোদেরকে উত্তম প্রতিদান দিবে। একদম সকালবেলা কলেজে যেতাম, আসতাম কিন্তু সন্ধ্যার সময়। তো বাসা থেকে শুধু বাস ভাড়াটুকু নিতাম। আর দেখা যেত যে অনেক সময় ওই সময়টায় আর কি পকেটে অনেক সময় টাকা থাকতো না। হ্যাঁ, তো সারাদিন হেঁটে হেঁটে ঘুরে বেড়াতাম, এখানে ওখানে দেখতাম কী অবস্থা, বিভিন্ন সংগঠনের সাথে কাজ করতাম, নিজের হাত খরচ নিজে চালানোর চেষ্টা করতাম। 15 লাখ টাকা ছাগল যে কেনা, এটা আপনি কি মনে করেন? এটা কি সে কুরবানি দেওয়া? এটা একটা ইবাদত, এটা লোক দেখানোর বিষয় না। 19 বছর বয়সে ওগুলা তো হচ্ছে দুঃস্বপ্ন। মানে স্বপ্নেও কোনোদিন আসার মতো বিষয় ছিল না যে 15 লাখ টাকা দিয়ে আমি একটা ছাগল কিনবো। হ্যাঁ, তো 19 বছর বয়সে শুধু এইটুকু চিন্তাভাবনা ছিল, কোনো রকম বাবার যে কষ্টটা করছে তার কষ্টটা কমাতে হবে, তার হালটা ধরতে হবে, বৃদ্ধ বয়সে যেন তার হাতটা আমার কাঁধের উপরে রেখে সে চলতে পারে, সেইটুকু সক্ষমতা আমার মানে অর্জন করতে হবে, অতটুকু তো চিন্তা বন্ধুরা, আমার। আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো আসলে বাংলাদেশটা দুর্নীতিতে ভরে গেছে। আসলে এদের সঠিক বিচার হয় না, এই কারণেই এরা সুযোগ পায় এই ধরনের দুর্নীতিগুলো করতে। তো আমার মনে হয় যে এদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত, যাতে করে এই ধরনের কর্মকাণ্ড আর না ঘটায়। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।